নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই আবার বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, নোটিফিকেশন পৌঁছে যাবে। আর মানুষজনদের বলুন বাংলা বাজারের কথা। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক, বিজেপির চার্জশিটের জবাবে কটা কথা। অমিত শাহ বাংলায় এসে সরকারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। নতুন ব্যাপার। আগে আগে ওনারা আসছেন একটা সংকল্পপত্র, সে অদ্ভুত ভাবে বলতেন, তাতে সেটা তাদের ম্যানিফেস্টো। একই ম্যানিফেস্টো বারবার প্রত্যেকটা রাজ্যে দিয়ে যান, কেবল রাজ্যের নামগুলো পাল্টে। এবারে নতুন ব্যাপার হচ্ছে চার্জশিট দিচ্ছেন। সেই হিন্দি সিনেমার পাঁড় মাথাল থানার ওসির মতো এক চার্জশিট, যা ছত্রে ছত্রে মিথ্যে আর বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। এর মানে কিন্তু এরকম নয় যে গত 15 বছরের তৃণমূল সরকার যা করেছে সব ভালো, সব ঠিক, কোনো ভুল নেই, পাহাড় প্রমাণ দুর্নীতি নেই, অব্যবস্থা নেই। না, সেরকম যারা বলবে তারাও আর এক পিছু মাতাল আছে। কিন্তু নির্বাচনের আগে বিজেপি চার্জশিট দিচ্ছে 15 বছরের সরকারের কাজের প্রেক্ষিতে। সেখানে সামান্যতম সততা নেই, কোনো তথ্য নেই, সবটাই বানানো এক রাজনৈতিক প্রচার। সেটাই হলো কথা। এই মাত্র হাতে এসেছে, কাজেই সবকটা বিষয় আজকে ধরতে পারবো না, কিছু বিষয় নিয়ে কথা বলবো। যে কোনো অভিযোগের আগেই এই প্রশ্নটা তো উঠবেই যে অভিযোগটা করছে কে। একজন পকেটমার যদি বাসে আইন শৃঙ্খলা নিয়ে লেকচার দেয়, একজন মাতাল লম্পট যদি চরিত্রের শুদ্ধিকরণ নিয়ে বক্তৃতা করে, তাহলে সেই বক্তব্য তো ধোপে টেকে না, কেউ শুনবে না সে কথা। আসুন সেরকম একটা চার্জশিটের মাত্র দুটো বিষয় নিয়ে কথা বলা যাক, বুঝতে পারবেন যে কতটা মিথ্যে দিয়ে তৈরি এই চার্জশিট। ধরুন, এই চার্জশিট যা নাকি অমিত শাহ পেশ করলেন, তাতে লেখা আছে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেছে এই সরকার। ক্ষুদিরামকে, একজন দেশপ্রেমিককে তারা অপমান করেছে এই সরকার। শুনলে ঘোড়ার হাসার কথা, কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে তো ঘোড়া ছিল না। কারা ছিল আপনারাই জানেন। হ্যাঁ, এটা ঘটনা যে ব্রিটিশরা সেই আমলে সন্ত্রাসবাদ কথাটা বারবার ব্যবহার করেছে, টেররিস্ট কথাটা ব্যবহার করেছে। সেই কথার ব্যবহার বহু ইতিহাস বইতে আছে। এটা এক ধরনের ভুল শব্দের ব্যবহার। কিছু জায়গায় হয়, হওয়ার সঙ্গে সঙ্গে কথা ওঠে এবং সেগুলোকে ঠিক করা হয়। এ নিয়ে বিতর্ক বিভিন্ন রাজ্যে আছে। মহারাষ্ট্রে সাভারকারকেই টেররিস্ট বলে দেওয়া হয়েছিল। তো এরকম বহু জায়গায় হয়, বিভিন্ন সময়ে হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে, সেগুলো শুধরে নেওয়া যায়। কিন্তু ওনারা বলছেন যে ক্ষুদিরামকে অপমান করা হয়েছে। ভাবা যায়, বিজেপি বলছে। আরএসএস বিজেপি দেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, যারা দেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকের ভূমিকাতে ছিল, তারা জ্ঞান দেবে দেশপ্রেমের। আমাদের শুনতে হবে। মাত্র কদিন আগে মানে 22 তারিখে, 22শে মার্চ, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে কাকুরি ষড়যন্ত্রের 3 নায়ক আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, এসব নাম আমাদের এই তাড়িপাড় লোকজনের মাথাতে নেই। তাদের মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয়েছে যোগী সরকারের 22শে মার্চ। সেই বিজেপি বাংলাদেশ 26শে মার্চ এসে দেশপ্রেমের কথা বলছে। যে আন্দামানের জেলে 60% কয়েদি ছিল বাংলার বিপ্লবীরা, 60%, সেই জেলের নাম ব্রিটিশের কাছে দাসখত লিখে মুচলেকা দিয়ে কান নাক ধরে যে দেশদ্রোহী ছাড়া পেল, সেই সাভারকারের নামে করা হয়েছে। সেই আন্দামান সেলুলার জেলের সামনে উল্লাসকরের মূর্তি নেই, সচিন সাল্লানের মূর্তি নেই, কার আছে? বিশ্বাসঘাতক সাভারকারের মূর্তি। সেই বিজেপি বাংলায় এসে ক্ষুদিরামকে কেন সন্ত্রাসবাদী বলা হয়েছে বলে প্রশ্ন তুলছে। আগে সাভারকার জেলের নামটা বদলান। আগে বলুন আপনারা ভুল করেছিলেন, ব্রিটিশদের দালালি করে, ব্রিটিশদের বিশ্বাসঘাতকতা করে। তারপর এখানে এসে ক্ষুদিরাম নিয়ে কথা বলুন, আমরা শুনবো। একটা গোটা পাতা বরাদ্দ হয়েছে তারপরে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে, বিজেপির পুরনো খেলা। সেখানে 29 নম্বর পাতায় লেখা রয়েছে 2001 থেকে 2011, ভালো করে শুনুন,
2001 থেকে 2011-র মধ্যে মুসলিম জনসংখ্যায় হিন্দু জনসংখ্যার তুলনায় 102% বৃদ্ধি হয়েছে। জনশুমারি থেকে সেটা জানা যাচ্ছে। 2001-এ লাস্ট জনশুমারি হয়েছিল, তারপরে 2011-তে শেষ জনশুমারি। 1 থেকে 11-এ নাকি মুসলিম জনসংখ্যায় হিন্দু জনসংখ্যার তুলনায় 102% বৃদ্ধি হয়েছে। আর সেটা কেন হয়েছে? সেটা নাকি তৃণমূলের খোলা সীমান্ত নীতির জন্য হয়েছে। 2001 থেকে 11 মুসলিম জনসংখ্যা বাড়লো, দায়ীকে তৃণমূল সরকার। কতটা নিম্নমানের নেশা করলে এ ধরনের কথা বলা যায়? 2001 থেকে 2011-তে খোলা সীমান্ত নীতির জন্য দায়ী তৃণমূল হয়ে গেল। প্রথম কথা, তথ্যটা ভুল, সেটা পরে আসছে। তারপরে হচ্ছে গিয়ে তথ্যটা যেটা দিচ্ছেন তার কারণ, কেন এই তথ্য দিচ্ছেন তার কারণ 2011-র পরে নরেন্দ্র মোদী এই যে জনশুমারি করেনি, সেন্সাস করেননি। 2011-র পরে কবে হওয়ার কথা ছিল? 2021 করেননি, লকডাউন ছিল। 22-এ, 23-এ, 24-এ, 25-এ করেননি। কেন করেননি? এখন 2011-র নিয়ে বলছেন, মানে কুচবি আর কি। তারপরে এই তথ্যটা কোথাকার, কোন সোর্স থেকে এই তথ্য পাওয়া গেল? মিথ্যে, ডাহা মিথ্যে বলছে ওই একদা তাড়িপার অমিত শাহ। সত্যিটা কি? অঙ্কের খাতায় আসল সত্যিটা কি? জনসংখ্যার বৃদ্ধি নিয়ে রাজনৈতিক দাবির সত্যতা যাচাই করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সরকারি জনগণনার তথ্য বিশ্লেষণ করা। কোন সরকার? নিশ্চয়ই করে ইউনিয়ন গভর্নমেন্ট, দিল্লির সরকার, যাকে আমরা ভুল করে কেন্দ্রীয় সরকার বলি। সেই সরকারের তথ্য কি বলছে? আমরা ভারতের শেষ 3টে জনগণনা 91, 2001, 2011 থেকে পাওয়া তথ্যকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আর অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর জনসংখ্যার যেভাবে বেড়েছে তার একটা কম্পারেটিভ ছবি আপনাদের সামনে রাখছি। সেই ছবি থেকে আমরা কি জানতে পারবো? রাজনৈতিক বক্তৃতাতে সারাক্ষণ বলা হচ্ছে, এই আজকেও চার্জশিটে বলা হলো, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় অস্বাভাবিক 102% মুসলমানদের বৃদ্ধি। আর এটা নাকি অনুপ্রবেশের ফলে হু হু করে বাড়ছে। জনগণনার তথ্য কি বলছে? সম্পূর্ণ আলাদা ছবি বলছে। 91 থেকে 2001 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.77%, যেটা পরবর্তী দশকে 2001 থেকে 2011-তে ব্যাপক হারে কমে 17.77 থেকে কমে 13.93% এসে দাঁড়িয়েছে। মানে প্রায় 4% জনসংখ্যা কমা, এটা বিরাট ব্যাপার। আবার এই হারকে যদি অন্যান্য বড় রাজ্যগুলোর সঙ্গে তুলনা করা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার তথাকথিত অনুপ্রবেশ মুক্ত রাজ্যগুলোর তুলনায় অনেক কম। যেমন 2001 থেকে 2011 বিহারের জনসংখ্যার বৃদ্ধির কত হার ছিল? 25। উত্তরপ্রদেশের কত ছিল? 20। মধ্যপ্রদেশের কত ছিল? 20.30। সারা ভারতবর্ষের গড় বৃদ্ধি কত ছিল? 17.6। পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়েও অনেক নিচে। এই তাড়িপাড়ের মাথায় প্রশ্ন জাগে না? জাগবে না? মাথায় নেই। কিন্তু সাধারণ জ্ঞান বুদ্ধি থাকলে তো প্রশ্ন জাগবে যে যদি অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির মূল কারণ হয়, তাহলে এই রাজ্যের বৃদ্ধির হার বিহার বা উত্তরপ্রদেশের চেয়ে ঢের বেশি হওয়া উচিত ছিল। কিন্তু ঠিক উল্টো, ঢের কম। পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার কমে আসার এই প্রবণতা একটা স্বাভাবিক ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলছে, যেখানে জন্মহার কমে আসছে। আসলে এই সিদ্ধান্তে আসা যায় যে অনুপ্রবেশের নামে যে হইচই করা হচ্ছে তার কোনো ভিত্তিই নেই, সবটাই শেয়ালের হুক্কা হুয়া। এটা একটা 100% রাজনৈতিক দাবি, যা পুরোপুরিভাবে কেবল জনগণনার তথ্যটাকেই সামনে রাখলে মিথ্যে বলে বুঝে দেওয়া যায়। 102% মুসলমানদের বৃদ্ধি কোত্থেকে পেয়েছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে মিথ্যে কথা বলে যাচ্ছেন, ডাহা। তাও বলছেন 2001 থেকে 2011। তার জন্য তৃণমূল সরকারকে চার্জশিট দিচ্ছেন। মানে পাগল। রাজনৈতিক নেতারা প্রায় দাবি করেন যে মুসলিম জনসংখ্যা নাকি এমন হারে বাড়ছে, মানে এই বিজেপি, এই শুভেন্দু অধিকারী, এই বিজেপির লোকজন এমন হারে বাড়ছে যে অদূর ভবিষ্যতে সেটা হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে যায়।
যা ভারতের যে ডেমোগ্রাফি তাকেই বদলে দেবে। জনগণনার তথ্য এই দাবিকেও সমর্থন করে না। 2001 থেকে 2011 সালে জনগণনার তথ্য অনুযায়ী সারা দেশে হিন্দু জনসংখ্যার হার 0.7% কমে গিয়ে 79.8 হয়েছে। 0.7% কমেছে, হিন্দুদের জনসংখ্যা কমেছে। সেই কমার বহু কারণ রয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন তাহলে উন্নত যে সমস্ত দেশ, সেখানে জনসংখ্যার হার কমছে, হিন্দু বলে নয়, মুসলমান বলেও নয়। তার কারণ হচ্ছে যখন মানুষের ভালো থাকা, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে, তাদের সন্তান কমে, তাদের সন্তান তারা বেশি উৎপাদন করেন না। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সারা পৃথিবীর তথ্য তাই বলে। তো হিন্দুদের জনসংখ্যা 0.7% কমে 79.8-এ দাঁড়িয়েছে। একই সময় মুসলমানদের জনসংখ্যার হার 0.8% বেড়ে 14.2% হয়েছে। এবং এটার জন্য এগেন তাই দায়ী দারিদ্র, কর্মহীনতা। বস্তি অঞ্চলে দেখবেন সন্তানের সংখ্যা বেশি। সেখানে বেশি কেন হয়? তার কারণ যদি 4টে হাত থাকে তাহলে 4টে হাতে ভিক্ষে হয়, 4টে হাত থাকে তাহলে 4টে হাতে ঠিকে জিয়ের কাজ হয়, 4টে হাত থাকে তাহলে 4টে হাতে কিছু না কিছু রোজগার আসে। এটাই ব্যাপার। এই পরিবর্তন খুব সামান্য, যদিও হয়েছে, বেড়েছে 0.8%, 102%। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধর্মের মানুষের ক্ষেত্রেই জনসংখ্যার বৃদ্ধির হার কমে আসছে। 2001 থেকে 11 হিন্দুদের জনসংখ্যার বৃদ্ধির হার কমে 16.8% হয়েছে। আগের দশকে যেটা 19.92, মানে 91, 2001, তার চেয়ে অনেক কম। মুসলিমদের ক্ষেত্রেও একই প্রবণতা, তাদের বৃদ্ধির হার 91 2001-এ ছিল 29.52, সেখান থেকে ব্যাপক কমে 24.6 হয়েছে, মানে এক ধাক্কায় 5% কমে যাওয়া। এটা গত 6 দশকে মুসলিমদের জনসংখ্যার বৃদ্ধির হারের সবচেয়ে বড় পতন। এবং এখন যদি দেখা যায় তাহলে সেই প্রবণতা আরো বেশি দেখা যাবে। এটা স্পষ্ট যে মুসলমানদের জনসংখ্যার বৃদ্ধির হারের উচ্চতা ধীরে ধীরে কমে আসছে। পিউ রিসার্চ সেন্টার তাদের রিপোর্ট বলছে 2001 থেকে 2011 পশ্চিমবঙ্গে হিন্দুদের জনসংখ্যার হার 2% কমে 71%, আর মুসলিমদের জনসংখ্যার হার 2% বেড়ে 27% হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ছিল। কিন্তু এই পরিবর্তনের কারণ হিসেবে শুধু অনুপ্রবেশ নয়, আর্থসামাজিক কারণ। মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাক্ষরতার হার বৃদ্ধি, আর কম সেখানে, সেই অনুপাতে জন্মহার কমে আসার প্রক্রিয়া কিছু সময় তো লাগবে। সাক্ষরতা বৃদ্ধি হবে, জন্মহার কমবে, লেগেছে, হচ্ছে, সেই কাজ শুরু হয়েছে। আর সেই কারণে এই জনসংখ্যায় পার্থক্য দেখা যাচ্ছে। এটা একটা প্রাকৃতিক ডেমোগ্রাফিক চেঞ্জ, একটা ডেমোগ্রাফিক প্রসেস, যাকে রাজনৈতিক উদ্দেশ্যে বানিয়ে ব্যবহার করা হচ্ছে। এবং শেষে এসে দেখা যাক এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাঝে মধ্যেই আতঙ্ক, রোহিঙ্গা চারদিকে। রোহিঙ্গা একটা আন্তর্জাতিক মানবিক বিপর্যয়। মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা গৃহহীন হয়েছে। তারা প্রতিবেশী দেশ বাংলাদেশে, ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সংকটকে রাজনৈতিক নেতারা যেভাবে রাখছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই। সরকারি তথ্য কি বলছে? কেন্দ্রীয় সরকার 2017 সালে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে জানাচ্ছে ভারতে আনুমানিক 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শুভেন্দু অধিকারী 1.5 কোটি রোহিঙ্গার কথা বলছেন খালি পশ্চিমবঙ্গে। সংখ্যাটা কম নয়, 40,000 গোটা ভারতে, কিন্তু 1.5 কোটি, 35% অনুপ্রবেশকারী। এটা কি? আসলে একটা মানবিক সংকটকে নিজেদের রাজনীতির রুটি শেখার জন্য ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। এই চার্জশিটেও তাই আছে। যদি কোটি কোটি মানুষ ভারতে এসে থাকে, লক্ষ লক্ষ মানুষ ভারতে এসে থাকে, তার স্পষ্ট প্রভাব কোথায় পড়বে? সীমান্তবর্তী রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে। জনগণনার তথ্য সে কথা বলছে না।
বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাভাষী অধ্যুষিত রাজ্যগুলোর জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে বেশ কম। মানে সবচেয়ে বেশি তো পশ্চিমবঙ্গে ঢুকবে, এরকম তো নয় তারা এলো আর এখান থেকে দৌড়ে বিহারে চলে গেল। 2001 থেকে 2011 সালের মধ্যে জনসংখ্যার বৃদ্ধির জাতীয় গড় হচ্ছে 17.7। পশ্চিমবঙ্গের কত আগেই বলেছি 13.8। অসমে কত 17.1, ওখানে বেশি হচ্ছে। ত্রিপুরায় 14.8, ওখানে হচ্ছে। মিথ্যেবাদী মোদী শাহের তত্ত্ব যদি সত্যি হতো তাহলে এই রাজ্যগুলোর জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি হতো। তার মানে এক্ষেত্রে বিশাল সংখ্যায় অবৈধ অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যেত যা নেই। ছবিটা ঠিক উল্টো। ভারতে বাংলাভাষী মানুষের অনুপাত মোটের ওপরে কমছে। 91, 2001, 2011 সালের জনগণনা বলছে এই সময়ে ভারতে বাংলাভাষীদের আনুপাতিক হার কমছে। 91 সালে এই হার ছিল 8.3 বাংলাভাষী, যারা বাংলা বলে। 1 সালে সেটা 8.11, মানে প্রায় 0.2% কমেছে। 2011 সালে আরো কমে 8.03, মানে বাংলাভাষীর সংখ্যা কমছে, বাংলাভাষীর সংখ্যা কমছে। আর ওনারা বলছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। উল্টো দিকের ছবি। বিরাট সংখ্যায় বাংলাভাষীরা ঢুকে এলে মোট জনসংখ্যায় তাদের অনুপাত কমার বদলে বাড়ার কথা, এখানে কমছে, ওনারা বলছেন বাড়ছে। রাজ্যের পরিসংখ্যান দেখলেও এই তত্ত্ব যেটা সেটা ধোপে টিকবে না। দিল্লি, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, সেখান থেকে বাংলাদেশি বিতাড়নের খবর প্রায় শোনা যায়। সেখানে সামগ্রিক জনসংখ্যার বৃদ্ধির হার বাংলাভাষী জনসংখ্যার বৃদ্ধির হারের চেয়ে অনেক অনেক বেশি। মহারাষ্ট্র 0.07%, কর্ণাটক 0.06%, হরিয়ানা 0.09%। হাতে গোনা বাংলাভাষী। কয়েকটা রাজ্যে বাংলাভাষীর সংখ্যা সামান্য বাড়লেও সেই বৃদ্ধি পশ্চিমবঙ্গ থেকে স্বাভাবিক পরিযায়ী শ্রমিকের জন্য হয়েছে। অনুপ্রবেশ নিয়ে বিজেপি আইটি সেলের আর একটা প্রচার হচ্ছে পশ্চিমবঙ্গে নাকি ঢালাও, জাল, আধার, ভোটার, রেশন কার্ড এই সমস্ত দেওয়া হয়। এখানেও বলা হয়েছে চার্জশিটে। এই অভিযোগ যদি সত্যি হতো তাহলে রাজ্যের জনসংখ্যার অনুপাতে এই কার্ডগুলোর সংখ্যা বেড়ে যেত। যারা ঢুকেছে তারা তো জনসংখ্যার মধ্যে নেই, তাহলে যদি কার্ড বেশি দেওয়া হয় তাহলে জনসংখ্যার থেকে এটা বেড়ে যাবে, স্বাভাবিক। এখানেও তথ্যে গরমিল নেই। পশ্চিমবঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড রাজ্যের জনসংখ্যার সঙ্গে মিলে যাচ্ছে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার পশ্চিমবঙ্গের অংশ ছিল 7.55%। তুলনা করলে দেখা যাবে বিভিন্ন সরকারি কার্ডের আনুপাতিক হার খুব কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের যে আমাদের যে আধার কার্ড, তার তথ্য কি 2025 জুলাই মাস পর্যন্ত ডেটা আছে, তার সংখ্যা, আধার কার্ডের সংখ্যা হচ্ছে 7.41% সারা দেশের। একইভাবে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন যে রেশন কার্ড 3 তারিখে সংসদে পেশ করেছে, এই সমস্তগুলো রেশন কার্ডের সংখ্যা ভারতের 7.47%, 46%। ভোটার তালিকা রাজ্যের ভোটারের প্রায় 7.77%, মানে একই রয়েছে, সামান্য এদের ওদের তফাৎ। আসলে এই অনুপ্রবেশের তত্ত্বটা একটা দুর্দান্ত রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনুপ্রবেশের সমস্যাকে তুলে ধরে এক ধরনের ভয় তৈরি করা হচ্ছে ভোটের রাজনীতিতে, যাকে কাজে লাগানো যায়। গোটা চার্জশিটে সবচেয়ে বড় ব্যাপার হলো অনুপ্রবেশ। হিন্দু খাতরে মে হ্যায়, দেশ খাতরে মে হ্যায়। লোকে খাবার পাচ্ছে না, গ্যাসের দাম বাড়ছে, চাকরি নেই, কোনো কথা নেই। কি নিয়ে কথা? অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে। কয়েকটা বিষয় জনের মতন পরিষ্কার। জনগণনার তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার স্বাভাবিক, যা জাতীয় গড়ের চেয়ে কম। বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোর চেয়ে অনেক নিচে। অনুপ্রবেশের কারণগুলো খুব জটিল, তার নানান মাত্রা আছে। দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন, এরকম বিভিন্ন কারণ আছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র নয়, এটা একটা মানবিক পরিবেশগত সংকট। 3 নম্বর হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক জনসংখ্যা বৃদ্ধির হার রাজনৈতিক দাবির মতন আশঙ্কাজনক নয়। মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমছে এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও স্পষ্ট হবে। তাই জনবিন্যাস বদলে যাবে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, হিন্দুদের সংখ্যা কমে যাবে, এগুলো ধান্দাবাজির কথাবার্তা, সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভুল। অনুপ্রবেশকারীরা বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র, বাস্তুচ্যুত মানুষ, যারা নিছক বেঁচে থাকার তাগিদে সীমান্ত পার করে। তাদের এই অসহায়তাকে রাজনৈতিক খেলার ঘুঁটি হিসেবে ব্যবহার করা কোনো সুস্থ সমাজের লক্ষণ নয়।
যদি হাতে পান তাহলে দেখবে এই বিজেপির দেওয়া এই চার্জশিটে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে এই ঘুষপেটিয়া কথাটা, অনুপ্রবেশকারী। মজার কথা হলো, কদিন আগে বিহারেও মোদি সাহের বক্তৃতাতে ছিল এই ঘুষপেটিয়া ইস্যু, কিন্তু যখন সংসদে প্রশ্ন করা হয়েছে গত 5 বছরে এই অনুপ্রবেশকারী হিসেবে কতজনকে গ্রেপ্তার করেছেন আপনারা, এই একদা তাড়িপার অমিত শাহের দপ্তর জানিয়েছে 2688 জন, 2688। হ্যাঁ, 5 বছরে। এটাই সেই সংখ্যা যা দিয়ে ওনারা দাবি করছেন ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে। আসলে একটা কল্পিত শত্রু খাড়া করে হিন্দু মুসলমান বিদ্বেষ ছড়ানো এদের কাজ। সেই 1925 থেকে এরা এই কাজটা করে চলেছে। বাকি অনেক ভুসিমাল ঢোকানো হয়েছে এই চার্জশিটে। সামনের কয়েকটা দিন এই চার্জশিটের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কেবল একটা ইন্টারেস্টিং তথ্য দিই, পশ্চিমবঙ্গ সরকার নাকি পাঠ্য বইয়ে রামধনুর জায়গায় রংধনু কথাটা ব্যবহার করেছে, জলের জায়গায় পানি শব্দের ব্যবহার করেছে, আর তা নাকি বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে। বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলছেন কারা? যাদের চোলায় চোলায় বাজবে জুয়ের ভেড়ি, তারা আজ বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলছে। বঙ্কিমদা, এর ক্রেডিট কিন্তু নতুন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রাপ্য। হ্যাঁ, থ্যাঙ্কস টু শ্রমিক ভট্টাচার্য এবারে চার্জশিটে বাংলা সংস্কৃতির কথা বলছে বিজেপি। ভাবুন ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।